আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আজকে আমাদের আলোচনার টপিক রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক গঠন। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আপনাদের যে প্রশ্ন থাকবে, যে সকল প্রশ্ন থাকবে, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো তার আগে মাস্টার বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। আজকে এটা কততম ক্লাস একটু বলবেন। আপনি আমাদের ফিচার অপশনে চলে যাবেন, তাহলে সেখানে আপনি গিয়ে আমাদের ক্লাস ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, আর পেজ নাম্বার, মাস্টার বইয়ের আজকে পেজ নাম্বার আমরা শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 477, অর্থাৎ 477 পেজ থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের 3টা ক্লাস রাখা হয়েছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এখান থেকে আমরা মূলত করব। তো আগেই বলে রাখি, বই থাকলে আপনারা বই দিয়ে টেস্ট করতে পারেন, বাট স্যার স্যারের মতো করে বোঝাবে। তো ওই কথাগুলাই স্যার স্যারের মতো করে বোঝাবে, যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আমি আমার মতো করে বোঝাচ্ছি, তাহলে মনে হয় ইউজুয়ালি আপনার জন্য বুঝতে বেশি ভালো হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমাদের যে ক্লাস, আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো সবাই যারা যুক্ত আছেন অবশ্যই কাইন্ডলি জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। কেমন? তাহলে রাইট ফর্ম অফ ভার্বের আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পেজ নাম্বারটা আমি লিখে দিই একটু। মাস্টার বইয়ের নিউ এডিশন, লাস্ট 2021 যে এডিশন, সেটা হচ্ছে 477। এই পেজ থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পড়াটা শুরু করি ইনশাল্লাহ। আমরা তারপরে বাকি অংশ দেখব। তো ধরেন নাম্বার 1 যদি আমরা যাই, এখানে একটা রুল দেওয়া আছে মাস্টার বইতে। সেটা হচ্ছে কি স্যার, কিছু ওয়ার্ড দেওয়া আছে, ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এভরি, মর্নিং ইত্যাদি ইত্যাদি। তো আপনাদেরকে আমি যদি বলি, আমি 3-4টা রুলকে একটার মধ্যে নিয়ে আসব। সেটা হচ্ছে, যখন আমরা যদি এটাকে বলি যে নির্দিষ্ট, আমি আমার মতো করে লিখছি, আপনি তারপর এর সঙ্গে মিলিয়ে নেবেন, কারণ বইতে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। ওই ওয়ার্ড ছাড়াও যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে না, সেটা কিন্তু না। তো আমি যেটা বললাম যে স্যার নির্দিষ্ট সময়কে বোঝায়, নির্দিষ্ট সময়কে বোঝায় এমন কোন ওয়ার্ড, সেন্টেন্স উল্লেখ না থাকলে ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে।
এটা হচ্ছে মূলত প্রথম স্যার আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু রুলস পড়ানো বাকি আছে। আগেই বলছি এটার জন্য একটা সলভিং ক্লাস হবে, সলভিং ক্লাস আমরা আলোচনা করব। হ্যাঁ, সলভিং ক্লাস এখনো হয়নি, অনেকগুলো টপিকের সলভিং ক্লাস হয়নি, সো সেখানের জন্য রেখে দেন। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে বিষয়টা স্যার এখানে বলছি কি উল্লেখ না থাকলে এখন নির্দিষ্ট সময়গুলো আসলে আপনি কিভাবে বুঝবেন। যেমন আপনাদেরকে আমি যদি বলি, ধরেন আমরা যদি এটাকে বলি অতীত, তাই না, অতীত, আর এটাকে ধরলাম আমরা বর্তমান, আর এটাকে ধরলাম আমরা ভবিষ্যৎ। হ্যাঁ, এখন কোন ওয়ার্ড দ্বারা যদি এই তিনটাকে নির্দেশ করে আপনি সেটা বুঝতে যদি পারেন তাহলে তো বুঝতে পারলেন, আর যদি বুঝতে না পারেন যে কোনো ওয়ার্ডই থাকুক তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। যেমন ধরেন আপনি যদি দেখেন ইয়েস্টারডে লেখা আছে কোথাও, ইয়েস্টারডে মানে গতকাল, আপনি বুঝতেই পারবেন যে এটা গতকালকে নির্দেশ করছে। এখন ইয়েস্টারডে জায়গায় থাকতে পারে লাস্ট ডে, হ্যাঁ, অথবা লাস্টের জায়গায় থাকতে পারে হয়তো 30 মিনিটস অ্যাগো। আমি শর্টে বোঝানোর জন্য চেষ্টা করতেছি 30 মিনিটস অ্যাগো। যদিও এই কথাগুলো 4-5টা রুলের সাথে যুক্ত আছে, আমি একসঙ্গে লিখতেছি যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। তো সেম ভাবে 30 মিনিটস অ্যাগো, 20 মিনিটস অ্যাগো, 1991 সাল। ধরেন এখন আমরা যদি বলি 1971, এখন চলতেছে 25, তাহলে এটা অতীত সময়। তাহলে অতীত কোন সময়কে নির্দেশ করে, এই হচ্ছে সেই ধরনের ওয়ার্ড। যেমন ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে, ফিউ উইকস অ্যাগো, 1 ইয়ার অ্যাগো, অথবা ধরেন 30 মিনিটস অ্যাগো, এরকম কথাটা যদি থাকে তাহলে সেটা পাস্টে চলে যাবে। পাস্ট হলে পাস্ট ইনডিফিনিট করব। আবার ধরেন কোথাও লেখা আছে স্যার টুমরো, মানে আগামীকাল, হ্যাঁ, অথবা নেক্সট ডে, হ্যাঁ, অথবা নেক্সট ডে, অথবা ফিউ ডেজ লেটার, যেটাকে আমরা শুধু লেটার দিয়ে রাখতে পারি যে স্যার লেটার মানে পরে, নেক্সট ডে, অথবা দা ফলোইং, অনেক ক্ষেত্রে আসে ফলোইং ডে, আপনারা জানেন যে ফলোইং ডে মানেও পরবর্তী দিন, তাই না, অথবা 20 মিনিটস লেটার, 30 মিনিটস লেটার, ওকে, অথবা কামিং ডে, যেটাকে আমরা কামিং ডেজ বলি। হ্যাঁ, তাহলে কামিং মানে আসতেছে, আগামী, এরকম যে কামিং ডে। তাহলে এইগুলা থাকলে হয় কোন টেন্স স্যার? ফিউচার টেন্স। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি ভবিষ্যৎ যে কথাগুলো নির্দেশ করে তাহলে সেটাকে আমরা বলবো কি স্যার? ফিউচার। ওকে, যেহেতু ইনডেফিনিটের কাজ করতেছি তাই ফিউচার ইনডেফিনিট কথাটা আমি লিখলাম। ওকে, আর এই যে যেটা দেখতেছেন অতীতবাচক সময় যদি নির্দেশ করে তাহলে সেটাকে করব পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, এছাড়া অন্য কোন সময় যদি উল্লেখ থাকে যেটা দ্বারা বর্তমানও বুঝতে পারতেছেন না, অতীতও বুঝতে পারতেছেন না, ভবিষ্যৎও বুঝতে পারতেছেন না, বর্তমান বুঝলে তো আপনি বুঝবেন প্রেজেন্ট ইনডিফিনিট, বাট যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। যেটাকে আমি বোঝার স্বার্থে এখানে একটু অন্যভাবে লিখি, জাস্ট বোঝার স্বার্থে যেন বুঝতে পারেন। বর্তমান কথাটা আমি লিখলাম, তাহলে এটাকে আমরা নিতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট। এখন খেয়াল করেন এই জায়গায় কেমন, ধরেন কোথাও লেখা আছে সামটাইমস মানে মাঝে মাঝে। আচ্ছা, ধরেন আপনি কাউকে বললেন ভাই সামটাইমস মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে বললে কি অতীত কোনো সময়কে বোঝায়, ভবিষ্যৎ কোনো সময়কে বোঝায়, বর্তমান কিছুকে বোঝায়? যেমন আমি বলতে পারতাম যে হ্যাঁ মাঝে মাঝে আমি সেখানে যেতাম, তাহলে এটা অতীতকাল। কেউ যদি বলে আমি মাঝে মাঝে তোমার বাসা বেড়াতে আসবো, তাহলে এটা ফিউচার। বাট যদি কেউ বলে যে হ্যাঁ লোকটা মাঝে মাঝে এখানে আসে, তাহলে এটা প্রেজেন্ট। মানে ও কিন্তু কোনো ফিউচার, প্রেজেন্ট বা পাস্টকে নির্দেশ করে না। তারপরেও যদি দেখি এরকম কোনো উল্লেখ নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, তাহলে এরকম যদি সামটাইমস থাকে, এরকম যদি ইউজুয়ালি কথাটা থাকে, এরকম যদি জেনারেলি কথাটা থাকে, নর্মালি কথাটা থাকে, এগুলা সব আমরা কি বলবো স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। অর্থাৎ আপনি এগুলা মুখস্থ করতে যাবেন না, আপনি জাস্ট দেখবেন যে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ আছে কিনা যেটা দ্বারা প্রেজেন্ট অথবা ফিউচারকে বোঝায়। যদি এই দুইটা না বোঝায় বাকিগুলা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। এখন ধরেন এখানে তারা কিছু ওয়ার্ড লিখে দিছে, অলওয়েজ। আপনি নিজেই বলেন অলওয়েজ মানে সব সময়। আপনি এই যে অলওয়েজ কথাটা যে নিয়ে আসছেন ধরেন, তাহলে অলওয়েজ কথাটা দ্বারা আপনি কি বুঝেন? অলওয়েজ মানে সব সময়, এটা কি অতীত, এটা কি ভবিষ্যৎ? হ্যাঁ, আপনি বলতে পারেন ফিউচারেও, পাস্টেও। কেউ যদি বলে লোকটা সর্বদা আমার পাশে থাকতো, হি অলওয়েজ স্টেইড বাই মি, অথবা আমি সবসময় তোমার সাথে আছি, তাহলে আমরা প্রেজেন্টে বলি আই এম অলওয়েজ উইথ ইউ। অথবা আমি সবসময় তোমাকে সাপোর্ট করবো, তাহলে আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। এটা নির্দিষ্ট করে আসলে
অলওয়েজ সাপোর্ট ইউ, ফিউচারও দিতে পারেন, প্রেজেন্টেও দিতে পারেন, পাস্টেও দিতে পারেন। বাট আপনাকে মনে রাখতে হবে যদি এরকম সময় উল্লেখ না থাকে বাট অলওয়েজ কথাটা আছে, শুধু অলওয়েজ দিলে কখনোই নির্দিষ্ট করে ফিউচার, পাস্ট বা প্রেজেন্টকে বোঝায় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবেন। যদি বলছি অতীত অথবা ভবিষ্যৎ সময়কে না বোঝায় এমন কোন ওয়ার্ড সেন্টেন্সে থাকুক বা না থাকুক, তাহলে অবশ্যই সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবেন। যেমন ধরেন সেন্টেন্সে লেখা আছে হি, ব্র্যাকেটে লেখা আছে কাম, আর এরপরে লেখা আছে হেয়ার, কোন সময় উল্লেখ নাই, সোজা কথা স্যার কামস হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমি এখানে ইয়েস্টারডে লিখতাম আপনি তখন বুঝতেন এটা গতকাল বলছে, তাহলে আর কাম লেখা যাবে না, তখন এটাকে খেম লিখতে হইতো। যদি এখানে টুমোরো লিখতাম আপনি তখন বুঝতেন যে স্যার টুমোরো লিখছে, তাহলে এখানে লেখা যাবে না, এটাকে ফিউচারে করতে হবে, তাহলে উইল কাম টুমোরো। ওকে, আমার কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছি এখন পর্যন্ত? আর রেদওয়ান আহমেদ বলছে আমি ইংরেজি আগে কিছুই বুঝতে পারতাম না, আপনার ক্লাস করার পর অনেক ভালো, ইনশাল্লাহ এখন আমি ভালোই বুঝি। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, এবার আসি আমি কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরবো, আমি জাস্ট রুল দেই নাই। ফার্স্ট একটা কোশ্চেন আছে, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এটা চিরন্তন সত্য বাক্য, যা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, সমস্যা নাই, আপনি এই ইউজই করতে পারবেন। দা সঙ্গে লিখলাম কি স্যার, আর্থ, ব্র্যাকেটের মধ্যে কিছু একটা ছিল, ধরেন এটা ছিল মুভ, তারপরে লেখা ছিল রাউন্ড দ্য সান। আপনি খেয়াল করেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখন এই কথাটা বলছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো সময়েরই উল্লেখ নাই, তাহলে আপনি কি করবেন, এই যে মাঝখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন আই এবং উই, সেকেন্ড পারসন ইউ, বাকি সবই থার্ড পারসন, তাহলে পৃথিবী থার্ড পারসন এবং সে সিঙ্গেল একা, তাহলে এর সাথে একটা এস বা ইয়েস দিতে হয়, যেহেতু ই আছে এটা এস দিলেই হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখবো মুভস রাউন্ড দা সান। বাট বইতে তারা কি করে, একটা সময় টময় হ্যান ত্যান এই সেই দিয়ে নির্দিষ্ট করে ফেলে। আচ্ছা, এরপরে যদি আমি একটা সেন্টেন্স দিই আপনাদেরকে, দেখেন 10 নম্বর প্রশ্ন, হ্যাঁ আপনারা পারবেন। ধরেন বলছে জনস, প্রশ্নের মধ্যে ইউজুয়ালি কথাটা লেখা ছিল, যদিও এটা অপশনে ছিল, আমি এখান থেকে নিছি। ইউজুয়ালি ব্র্যাকেটে লেখা ছিল প্লে টেনিস টুয়াইস আ ডে। আচ্ছা, আপনি খেয়াল করেন টুয়াইস মানে দুইবার, এটাও একটা সময়কে নির্দেশ করে, বাট আপনি জানেন দুইবার লোকটা ভাত খায়, লোকটা দুইবার করে খাবে, লোকটা দুইবার করে খেয়েছিল, এটা কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার দুইটাকে নির্দেশ করে, কোনো ধরনের মানে এটা দিয়ে আসলে অতীত বা বর্তমান এরকম বা ভবিষ্যৎ কোনো ওয়ার্ডকে বোঝায় না। আচ্ছা, ইউজুয়ালি মানে সাধারণত, এটা দিয়ে আপনিও কখনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বুঝতে পারবেন না, যেহেতু অতীত আর ভবিষ্যৎ বাপক কোনো শব্দ নাই, সুতরাং প্রেজেন্টে করতে হবে। তাহলে জন থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আপনার এটাকে কি করবো স্যার, এটাকে বলেন তো, এটা কি হবে, প্লে এর সাথে এস দিয়ে প্লেজ। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন, একজন বলছে স্যার হ্যাপ কেন হলো, এটা আমরা একটু দেখি প্রশ্নটা যে হ্যাপ কেন হলো। রবীন্দ্রনাথ স্টোরি অফেন, এখানে প্রশ্নটা আবার একটু আছে, দেখেন বলছে কি, নাথ স্টোরিজ often surprise endings. তো খেয়াল করেন, অনেকেই চিন্তা করতে পারেন যে স্যার রবীন্দ্রনাথ তো থার্ড পারসন সিঙ্গুলার, বাট সাবজেক্ট এখানে রবীন্দ্রনাথ না, বরং রবীন্দ্রনাথের স্টোরিজ গুলা, অনেকগুলা স্টোরিজ, আর এন্ডিং থাকে কি রবীন্দ্রনাথের এন্ডিং না রবীন্দ্রনাথের স্টোরিংটা এন্ডিং যেটা, তাহলে সারপ্রাইজিং যে এন্ডিং এটা রবীন্দ্রনাথের এন্ডিং না, বরং তার স্টোরিজ গুলার এন্ডিংটা, সমাপ্তিটা। তাহলে স্টোরিজ একটা না, এখানে অনেক লিখছে, আর কোনো কিছু প্লুরাল হইলে হ্যাবের জায়গায় হ্যাজ করতে হয়। অফেন একটা শব্দ আছে, বাট অফেন দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝায় না, মানে অতীত বা ভবিষ্যৎ এরকম কোনো ওয়ার্ড এখানে নেই। তাহলে আমরা কি করব, হ্যাভ ব্যবহার করব, কারণ হ্যাজ দেওয়া যাবে না, হ্যাজ দিতাম যদি রবীন্দ্রনাথ হইতো। অর্থাৎ রবীন্দ্রনাথের গল্পগুলার একটা সারপ্রাইজিং এন্ডিং থাকে, কথা হচ্ছে এরকম। বুঝতে পারছি ভাইয়া? হ্যাপি আক্তার হাবিবা, এ পর্যন্ত কি ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া?
আচ্ছা, আমি যে রুলটা লিখেছি আপনারা চাইলে এখন এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। বাট আগেও বলে রাখি যে অনেক সময় অনেকে কি করে, প্রেজেন্ট অবস্থায় ক্লাস চলাকালীন অবস্থায় প্র্যাকটিস করতে চায় বা বইতে মনোযোগ দিয়ে এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে পারে, সমস্যা হতে পারে। এখন অনেকগুলা রুলস, অনেকগুলা বই আছে, অনেকগুলা ওয়ার্ড আছে, ওয়ার্ড কেন আপনি মুখস্থ করবেন? মুখস্থ জিনিসগুলা আসলেই ভালো না, যেটা অপ্রয়োজনীয় সেটাকে মুখস্থ করা উচিত না আমাদের। তাহলে এই পর্যন্ত গেল। এটা হচ্ছে পেজ নাম্বার 477। এইখানে যে পেজ নাম্বার, তারপরে কি বলছে স্যার? দুটি চিরন্তন সত্য বৈজ্ঞানিক বাক্য, যেটা অলরেডি এর আগে করে আসছেন। কেন রে ভাই? বৈজ্ঞানিক বাক্য হোক আর যাই হোক, আমরা জানি যে বৈজ্ঞানিক বাক্য হোক যাই হোক, এর সাথে অতীত কোনো সময় থাকে না। যদি না থাকে, আর কেন হলো না? আর মানে সে নিজে হয়, আর হ্যাভ মানে থাকা। আমি যদি বলি যে আই হ্যাভ এ কার, মানে আমার গাড়ি আছে, আর যখন বলবো আই অ্যাম এ কার, তার মানে আমি নিজে গাড়ি। রবীন্দ্রনাথের গল্পগুলো হয় আর রবীন্দ্রনাথের গল্পের আছে। আপনি যদি বলেন রবীন্দ্রনাথের গল্প হয় শেষ এন্ডিংটা ইন্টারেস্টিং, এরকম না। রবীন্দ্রনাথের গল্পের আছে শেষ একটা ইন্টারেস্টিং এন্ডিংটা। হ্যাভ শব্দের অর্থ আছে, আর যদি অ্যাম ইজ আর দিই তাহলে নিজে হই। যেমন আমি বললাম, যদি কেউ বলে হি হ্যাজ এ বয়, মানে তার একটা বয় আছে। আর যখন বলবো হি ওয়াজ এ বয়, তার মানে সে নিজে বয় ছিল। এরকম যদি কেউ বলে তার একটা সুখী পরিবার ছিল, তাহলে হি হ্যাজ আ হ্যাপি ফ্যামিলি। বাট যখন বলবো সে নিজেই সুখী পরিবার ছিল, তখন ওটা হবে না যে হি ওয়াজ এ হ্যাপি ফ্যামিলি। তো এই ক্ষেত্রে হ্যাজ এবং আর এর দুইটা অর্থগত পার্থক্য আছে ভাইয়া। আর মানে আমি নিজে হই, যেমন আমি দুর্বল, তাহলে কি বলবো? আই এম সিক। আর আমার জ্বর, কেউ যদি বলে আই এম ফেভার, তাহলে কি আমি নিজেই জ্বর? তখন বলতে হবে আই হ্যাভ ফেভার, মানে আমার জ্বর আছে। আর যখন আমি দুর্বল, কি বলবো? আই এম সিক। বাট আই হ্যাভ সিক বললে হয়ে যাবে আমার দুর্বলতা আছে, বলতে হবে আমার সিকনেস আছে, দুর্বলতা নাউনে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে বড়, অনেক বেশি ওয়ার্ড যুক্ত রুল সেটা। আর বলছি যে যদি সময় উল্লেখ না থাকলে সহজে মনে রাখবেন, কোন নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কোন নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এর পরবর্তী পেজের রুলটা যদি দেখি, সেখানে আমাদেরকে কি বলে দিয়েছে? পরবর্তী রুল আমাদের যেটা, সেখানে বলছে নাও, জাস্ট নাও কথাটা কিন্তু নাই এবার। হ্যাঁ, এখানে কনফিউশনের জায়গায় আমি বলে দিব নাও, রাইট নাও, বা at this moment, বা at present, this season। এই দিস সিজন যেটা আছে, এটা ক্ষেত্রে এটা ফিউচারও করা যায় যে এই সিজনে আমি ভালো ইনকাম করবো, তাহলে দিস সিজন আই উইল হ্যাভ এ গুড অ্যামাউন্ট অফ মানি। বাট দিস সিজন, এটা দিয়ে আবার অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে যে এই সিজনে আমি ভালো চাষ করতেছি, আমি এই ফসল বুনাচ্ছি, হবে। এটা অর্থের উপর নির্ভর করে, বাট বইয়ালারা এটা দিয়ে দিয়েছে, বাট এগুলো উচিত না। হ্যাঁ, দিস সিজন আপনারা চাইলে এটা মুখস্থ নাও করতে পারেন, কারণ এটা ফিউচারও নির্দেশ করতে পারে। আচ্ছা, তাহলে দিস সিজন, তারপরে আরো কিছু ওয়ার্ড বই থেকে দিছে যেগুলা দেওয়া হচ্ছে। দিস সিজনের সঙ্গে দিস ইয়ার, ডে বাই ডে, স্টিল, গ্রাজুয়ালি, র্যাপিডলি। দিস ইয়ার, ডে বাই ডে, গ্রাজুয়ালি, র্যাপিডলি। শেরপুরের কেউ আছেন নাকি এখানে যুক্ত আমাদের সঙ্গে? শেরপুরের কেউ কি আছেন? ইয়ার আফটার ইয়ার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শুধু ঝামেলাটা হবে নাও এর ক্ষেত্রে। হ্যাঁ, নাও আর জাস্ট নাও দুইটা আলাদা। নাও থাকলে কন্টিনিউয়াস, আর জাস্ট নাও থাকলে পারফেক্ট টেন্স। এটা আমি আবার পরেরটা করব। শেরপুর জেলা, এমডি সানাউল হুসাইনি বলছে শেরপুর জেলা। শেরপুর আগামীকাল শেরপুর শহরে ক্লাস নিব সকাল 11টায়। হ্যাঁ, আগামীকাল এবং পরশুদিন। ও তার জন্য একটু বলে দেয়, আমাদের রুটিং একটু মিস্টেক হয়েছে, যেটা আপনারা যেহেতু অনেকে এখন যুক্ত আছেন তাদেরকে বলে রাখি, আপনাদের আগামীকাল এবং পরশুদিন এই দুদিন আমি শেরপুরে ক্লাস নিব।
শেরপুর জব মেডিসিনের বিসিএস এর ক্লাসগুলা। তো ওই সময় ওই ক্লাস অফলাইনে করতে পারেন যারা ওখানকার আছেন, ফ্রিতে, সমস্যা নাই, আমি থাকলে টাকা দিতে হবে না আপনাদের ভর্তি হয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগামীকাল এবং পরশুদিন রুটিং এ যে দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাস হবে না, যে দুইটা ক্লাস তার পরবর্তী 2 দিনে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ওল্ড ক্লাসও যেমন বাকি ছিল সেই ক্লাসটা আমরা 1 তারিখে দিয়েছি, এই মাসের আগে কমপ্লিট করেছি। তো অনেক সময় হয় না, ঝিনাইদা খুব কম আসা হয়। হ্যাঁ, এই মাসের শিডিউল গুলো সব শুধু শুক্র শনিবার নিয়েছি। তার মধ্যে শেরপুর হচ্ছে এই শুক্র শনিবার, নেক্সট শুক্র শনিবার হচ্ছে বগুড়াতে, তার পরবর্তী শুক্র শনি জামালপুরে। আপাতত এই 3টা শিডিউল ঠিক আছে। হ্যাঁ, বগুড়া আসবো হচ্ছে 14 ফেব্রুয়ারি, বগুড়াতে থাকবো। হ্যাঁ, ভালোবাসা দিবসে বগুড়াতে থাকবো। আচ্ছা, এখন ধরেন সেন্টেন্স থাকবে হচ্ছে যেমন নাও হি ইজ ওয়ার্কিং, সে এখন কাজ করতেছে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে সেন্টেন্সটা এই টাইপের হয় এক্সক্লেমেটরি দিয়ে, যেমন লুক, যদি দেখেন এরকম এক্সক্লেমেটরি সাইন আছে তখনও কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। যেমন ধরেন লুক দ্য বার্ড ইজ ফ্লাইং বা দ্য বার্ড ইজ ডান্সিং। ওকে স্যার, এরকম টাইপের। ভাইয়া গায়ে বান্ধা আসে না, গায়ে বান্ধা অনেক দূরে ভাইয়া, এত দূরে যেতে ইচ্ছা করে না। যেমন কক্সবাজার থেকে এই মাসে প্রচুর ফোন ছিল, কক্সবাজারে বিশেষ করে কক্সবাজার ব্রাঞ্চ জব মেডিসিন এবং কক্সবাজার কমার্স কলেজের একজন শিক্ষক, তিনিও ফোন দিয়েছিলেন। তো মানে সুযোগ হয়নি, দূরের পদগুলা গিয়ে আসা যায় না, কাভার করা যায় না। যেমন ধরেন আপনাদের এখানে এখন ক্লাস নিচ্ছি, রাত্রে 10টায় ক্লাস শেষ করব, বাসায় যাব, বাসায় যাওয়ার পরে একটু হয়তো 5-7 মিনিট সময় পাবো রেডি হওয়ার, রেডি হয়ে আবার শেরপুর রওনা হবো 11টায় গাড়ি, আর গিয়ে ওখানে পৌঁছাবো হয়তো ভোর 5টায়, আবার ওখানে কালকে সকাল থেকে ক্লাস। আর অনেক দূরে হইলে এটাও হয় না। হ্যাঁ, বগুড়া কোথায় ক্লাস নেই, সিনহা স্মৃতি প্রশ্ন করছে। বগুড়া বগুড়া জব মেডিসিনের হেড অফিসটা কোথায় জানা আছে কারো? এম কে জান্নাতি জানতে পারে। ওইটা হচ্ছে কি যেন একটা বাজার, আমার ঠিক মনে নাই। বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড আমার নাম মনে আছে যতটুকু। আর ওইটার নাম কি যেন কি যেন কি যেন বলে, খাগড়া না কি যেন একটা নাম আছে, খাগার না কি যেন এরকম একটা নাম পেছানো। কামারগাড়ি, এই যে এম কে জান্নাতি বলছে কামারগাড়ি। হ্যাঁ, ওইখানে। সিরাজগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জও যাওয়া হয় নাই। সিরাজগঞ্জের উপর দিয়ে যাই তো বগুড়াতে, তাই না? আচ্ছা, এখন ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা বললাম যে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এই সিকোয়েন্সের এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেটাকে করব। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি করবে। যেমন ধরেন লেখা আছে জামিল, জামিল, তারপরে বলছে ড্যাশ, আমরা এটাকে করব ইজ নট গোয়িং টু স্কুল টুডে, অর্থাৎ জামিল স্কুলে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার এই অংশটা জাস্ট দেওয়া ছিল এভাবে করে নিচে অপশন থেকে বাছাই করা, যে জামিল আজকে স্কুলে যাচ্ছে না, এটা কন্টিনিউয়াস টেন্সে। কেন? এই যে টুডে 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 থাকলে আমরা এটাকে এই নিয়মে করে থাকি। ওকে, আপনার ক্লাসের অপেক্ষা আছে ইনশাল্লাহ। ইয়াসমিন, তাহলে তো অনেকেই তো আছে, কামার গাড়ি অনেকে বলছে, এম কে জান্নাতি, শিমুল ইসলাম ফারাবি, তারপরে বলছে রাউফান হাসান রুবেল, ইয়াসমিন আক্তার, এরা সবাই কামার গাড়ি। তো যাই হোক, সমস্যা নেই। আর কি যেন বলতে গেছিলাম, ভুলে গেছি। তো এই পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে এই টাইপের যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু মাথায় রাখতে হবে, কারণ আগে বলছি ইনডিফিনিট, পাস্ট এবং প্রেজেন্ট এবং ফিউচার এগুলো সহজ। হ্যাঁ, লুক এটা বুঝি নাই কখনো, যদি দেখেন এরকম লুক লেখা আছে সাথে এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি এখানে, তাহলে পরবর্তী অংশ আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবেন। মানে অর্থটা এরকম যে দেখো লোকটা নাচতেছে, দেখো পাখিটি উড়তেছে, দেখো সে কথা বলতেছে, দেখো উনি রান্না করতেছে, দেখো লোকটা পড়তেছে। অনেক সময় বলে না, বাবা মা রাগ করে বলে, দেখ দেখ পাশের রুমে কেমনে পড়তেছে আর তুই পড়স না। মানে আপনার ক্ষেত্রে কি এরকম হয়তোবা হয়েছে কখনো, যে পাশের বাড়ির ও কেমনে পড়তেছে। জামালপুরে তো 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি এরকম 2 দিন দিয়েছে। এখন 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, সরি 21শে ফেব্রুয়ারি তো ভাষা দিবস আমাদের। তো এই জন্য আমি 21শে ফেব্রুয়ারিটা ক্যান্সেল করে শুধু 22শে ফেব্রুয়ারি হয়তো একদিন নিব, সম্ভব হলে আরেকদিন ক্লাস করতে পারি, এটা হতে পারে। স্যার অ্যাডমিশনের জন্য ক্লাস কতটা ইম্পর্টেন্ট? স্যার খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবির আহমেদ, জামালপুর ভালো জায়গা, জামালপুর ভালো লেগেছে আমার কাছে। তো যেটা বললাম যে জামালপুরে হচ্ছে শুধু যাতায়াত ব্যবস্থা একটু কেমন যেন, ভালো গাড়ি নাই এখন জামালপুরে। তারপরে বলেছিলাম গত 2 দিন জামালপুরে যাওয়ার কথা ছিল, বলছিলাম যে হাতে এই 2 দিন ব্যাগ ছিল, কিন্তু ওনারা শিডিউল আগে ম্যাচ করতে পারে নাই। পরে যখন আমি ফোন দিলাম আমারও সময় হয় নাই,
না হলে গত 2 দিন জামালপুরে ক্লাস নিতাম, যেটা 21 এবং 22 ফেব্রুয়ারি করেছি। 21 ফেব্রুয়ারি হয়তো বা ক্লাসটা হবে না, 22 ফেব্রুয়ারি হবে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতটুকু বলেছি যে স্যার জামিল ইজ নট গোয়িং টু স্কুল টুডে, এক্ষেত্রে আমরা এভাবে করে করতে পারবো এগুলাকে। আর আরেকটা হচ্ছে স্যার লুকের নিয়মটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে স্যার, সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলে যাই আমরা খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ বা ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কখন, অর্থাৎ খুব নিকটে। যেমন ধরেন অনেক সময় এরকম হয় সেন্টেন্স গুলো আসলে এটা প্রেজেন্ট বাট সেন্সটা দেয় ফিউচারের, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে, বিশেষ করে গোয়িং টু। আই এম গোয়িং টু ওপেন আ শপ নেক্সট উইক। খেয়াল করেন যখন বলছে নেক্সট উইক কথাটা বলছে, তো নেক্সট উইক মানে আগামী সপ্তাহ, এটা ফিউচার সেন্স দেয়। বাট এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করা হয়েছে কেন? কারণ এই গোয়িং টু দিয়ে আসলে গোয়িং টু দিয়ে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স বাট সেন্স দিচ্ছে ফিউচারের। চাইলে আমি এখানে এটা লিখতে পারতাম, তাহলে ফিউচার হয়ে যাবে যে আই উইল ওপেন এ শপ নেক্সট উইক। বাট সেক্ষেত্রে এম গোয়িং টু এটা করা যাবে, যেমন হি ইজ গোয়িং টু, দে আর গোয়িং টু। এই গোয়িং টু দিয়ে আসলে অদূর ভবিষ্যতে কিছু করা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, এটা একটু মাথায় রাখবো। ওকে, এমনি সানাউল্লাহ সানি বলছে আপনার আমাদের শেরপুর কেমন? শেরপুর জেলা আমি ঘুরতে পারি নাই, সো শুধু ওই যে হোটেল আর মানে কি বলে ক্লাসরুমের বাহিরে যাওয়ার সুযোগ হয় নাই। এবার যদি সুযোগ হয়, যেমন আগেবার বলেছিলাম, এবার সুযোগ হইলে ভোরের দিকে যাব শেরপুরের ঝিনাইগাতি, আরো কি কি যেন জায়গা আছে, মধুটিলা, সুন্দর জায়গাগুলা, বিশেষ করে স্টুডেন্টদের যদি পাই ইনশাল্লাহ। এই এবার প্ল্যান আছে, বাট বাকিটা যাওয়ার পরে বুঝতে পারবো। নেত্রকোনা, হ্যাঁ নেত্রকোনা যাই নাই, কখনো যাওয়া হয় নাই, যদি ওরকম হয়, যাওয়া হয় না বলতে ক্লাস নিতে যাওয়া হয় নাই। আচ্ছা, এখন পর্যন্ত এটাকে বললাম স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট এটা প্রেজেন্ট কিন্তু আসলে ফিউচার অর্থ দেয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা হয়েছে নেক্সট থাকার কারণে, যেটা গোয়িং টু দিয়ে আপনি করতে পারবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেটা আবার উইল দিয়েও করা যেতে পারে। ওকে, খুলনা ভালো জায়গা, খুলনাতে গিয়েছি অনেকবার, গত মাসেও খুলনা গিয়েছি। এই মাসে সময় নাই, শুধু শুক্র শনিবার শিডিউল দেই তো আমি, এখন বাকি 5 দিনই ঢাকায় থাকি, এই জন্য হচ্ছে এই মাসে সময় নাই, তাই আর যাওয়া হয় না। আচ্ছা, নেক্সট অংশ দেখেন, বলছে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। হ্যাঁ, মধুটিলা যাওয়ার ইচ্ছা আছে এবার। দেখেন পরবর্তী রুলসটা যদি আমরা দেখি, বলছে কি যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এভার, নেভার। তাহলে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, নেভার, এভার, ইয়েট। লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ, এটা অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে পেজ নাম্বার 479। এটা যেমন ধরেন একটা প্রশ্ন আছে, হি হ্যাজ জাস্ট গান আউট, সে মাত্র বাহিরে চলে গিয়েছে। তাহলে এক্ষেত্রে গান কথাটা এটা পারফেক্ট টেন্স থেকে আসছে, প্রেজেন্ট পারফেক্ট কেন? জাস্ট থাকার কারণে। এখানে আপনার যে বিষয়টা মাথায় রাখা আসছে যে শুধু নাও থাকলে কন্টিনিউয়াস স্যার, আর যদি জাস্ট নাও থাকে তাহলে পারফেক্ট। এই জায়গাটা একটু কনফিউশন থাকতে পারে, এটা একটু ভালো করে মনে রাখবেন। শুধু নাও থাকলে কন্টিনিউয়াস, জাস্ট নাও থাকলে পারফেক্ট টেন্সে হবে। কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাঁ, আমি ওই যে উপরে লিখে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন ধরেন একটা সেন্টেন্স আসছিল, জাস্ট নাও I have taken my dinner। হ্যাঁ, যে আমি মাত্র
আমার ডিনারটা শেষ করেছি, যেটা বলছে জাস্ট নাও আই হ্যাভ টেকেন মাই ডিনার, আমি মাত্র আমার ডিনারটা শেষ করেছি। এটুকু যদি এনাফ হয় আশা করি আর সমস্যা হওয়ার কথা না। এটুকু হচ্ছে আপনারা দেখেন এক্সাম্পল দিতে গেলে অনেক দেওয়া যাবে, বাট এইটুকু মনে রাখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে বিষয়টা। বুঝতে পারছি? হ্যাঁ, এভাবে লিখে ফেলবেন, সমস্যা নাই। 3 নম্বর রুলটা বুঝি না, যদি একটু বুঝিয়ে দেন ভালো হয়। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য এয়ার টু সিলেক্ট নেক্সট মান্থ বিকজ দ্য জার্নি টেক্স টু লং। বিকজ এখানে দেখেন পরবর্তী অংশ, ওই যে পরবর্তী অংশ যেটা জার্নি টেক্স টু লং, তো এইখানে কিন্তু পরবর্তীতে টেক্সট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এই অংশটা কন্টিনিউয়াসে করা। কেমন? বান্দরবন? বান্দরবন অনেক দূরে। হ্যাঁ, কমেন্ট গুলা ডিসপ্লেতে শো করে কেন? ডিসপ্লেতে শো করবে কেন? কমেন্ট গুলা যদি শো করে, আপনি কমেন্টের এই ডিসপ্লের এখানে ধরেন, ধরে এরকম একটা সুইপ করেন, তাহলে দেখবেন সব কমেন্ট সাইডে চলে গেছে, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ফোনটাকে এভাবে করে রাখেন, এভাবে সুইপ করেন, দেখবেন কমেন্ট চলে গেছে সব। না বুঝলে হেল্প নেবেন, কেমন? এটা পার্সোনাল কোশ্চেন স্যার, একটা ক্লাস নিলে আপনাদের সম্মানিত কত দেয়? এটা পার্সোনাল কোশ্চেন, তবে 1000+ এটা বলে রাখি, পার ক্লাস আমাদের ডিমান্ড। তো যাই হোক, এই পর্যন্ত গেল। এর পরবর্তীতে আমরা যদি দেখি, জাস্ট নাও এই নিয়মটা আমরা করলাম। নেক্সট পেজ 480 পেজ যেটা বলছে। হ্যাঁ, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যে রুলটা আমরা আলোচনা করব এখন, এইটা, এটা কথাটা অনেকেই বুঝে না। হ্যাঁ, তারপরে বলি, কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলমান থাকলে, ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, অর্থাৎ অতীতে শুরু হয়েছে, শুরু হয়ে বর্তমানেও চলমান বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং সেন্টেন্সে সিন্স, এই কথাটা আপনারা পেয়েছেন, সিন্স, হ্যাঁ, বা ফর থাকবে। এই পর্যন্ত রুলটা ঠিক আছে, বাট এরপরে আমি আরেকটা রুল আপনাদেরকে লিখবো, তখন বুঝতে পারবেন। যেমন ধরেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স দ্য মর্নিং। ওকে, এটা এখানে সিন্স থাকা আর অতীতে শুরু হয়ে মেইন ভার্বটা এটা কন্টিনিউয়াস এর কাজ করছে। হ্যাঁ, আবার ধরেন যদি এরকম হয়, যেমন বলা হচ্ছে দে হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস সিন্স 2010, এই টাইপের সেন্টেন্স। অথবা কেউ বলল he has been reading for 2 hours। ফর মানে মনে রাখেন, এখানে ফর মানে হচ্ছে ধরে, যেটা বাংলা বুঝি সেটা লিখি, যে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। আর সিন্স মানে থেকে, সিন্স মানে কি থেকে, আবার বলছি সিন্স মানে থেকে, যে লোকটা সকাল থেকে কাজ করতেছে, তারা 2010 সাল থেকে এটা করতেছে। আর ফর মানে ধরে বা জন্যে, জন্যেটা ব্যবহার করি না, তাই আমি ধরে লিখছি যে সে 2 ঘন্টা ধরে পড়তেছে। এখন কথা হচ্ছে যে স্যার এই যে ভার্ব গুলা দেখতেছেন, রিডিং, দেখেন পড়তে গেলে শক্তি লাগবে, বিল্ডিং
নির্মাণ করা, নির্মাণ কাজে শক্তি প্রয়োজন, ওয়ার্কিং কাজ করা, শক্তি প্রয়োজন। তবে কথা বলছে যে স্যার যে সকল, সেটা কি, যে সকল ভার্বের, এটা আমি আমার মতো করে লিখেছি রুল, ওখানে অন্যভাবে দেওয়া আছে যে যে সকল ভার্বের কন্টিনিউয়াস হয় না, তাহলে যে সকল ভার্বের কন্টিনিউয়াস হয় না সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। হ্যাঁ, এখন আসেন যে স্যার কোন ভার্বগুলার পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, বাট আমরা তাহলে পারফেক্ট টেন্সে করব। এখানে কিছু ভার্ব দেওয়া আছে, তারপরে আমি আমার মতো করে দিচ্ছি। গোপালগঞ্জ যাই না অনেকদিন স্যার, একটা ক্লাস নিলে আপনাকে সম্মানিত কথাটা বলছি। 33 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 33-এ কি ছিল প্রশ্ন? আই হ্যাভ মাই লাঞ্চ, আই হ্যাভ হ্যাড, এটা অলরেডি এখানে লিখে ফেলবো, সমস্যা নাই। যে আই সাথে বললাম কি হ্যাভ, তারপরে হ্যাড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চটা নিয়েছি, হ্যাভ মানে থাকা, খেয়েছি, এই হ্যাভ মানে খাওয়া, এটা পারফেক্ট টেন্সের হ্যাভ, আর এটা হ্যাভের তৃতীয় রূপ হিসাবে হ্যাড বসছে। অর্থাৎ আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আমি এটা দিতে পারতাম, বাট এখানে তারা টেকেন ব্যবহার না করে হ্যাভের তৃতীয় রূপ ব্যবহার করছে, মানে আমি আমার খাবারটা খেয়েছি, নিয়েছি, রয়েছে, এটা ইত্যাদি হবে। এক্ষেত্রে এই হ্যাভের তৃতীয় রূপ হিসাবে হ্যাড ব্যবহার করছে, আচ্ছা কিছু না। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করেন যে কিছু ভার্ব তারা দিয়ে দিছে যে কোন ভার্বগুলা প্রেজেন্ট মানে শুরু কন্টিনিউয়াস হয় না। যেমন এখানে লিখছে দেখেন বি, তারপরে লিখছে কি হ্যাভ, তারপরে বলছে নো, সি। এই যে এই ভার্বগুলোর কন্টিনিউয়াস হয় না। এখন কথা হচ্ছে যে স্যার এরকম আরো অনেক ভার্ব আছে কন্টিনিউয়াস হয় না, আমি যদি আপনাদেরকে দেখাই ফিল, হ্যাঁ, রিমেম্বার, ফরগেট, ফরগিভ, এই যে ওয়ার্ডগুলো দেখতেছেন, স্মেল, হ্যাঁ, তো এই যে ওয়ার্ডগুলো দেখেন, আপনি যখন দেখবেন এই টাইপের ওয়ার্ডগুলা যে স্যার কেন আমরা এই অংশগুলাকে নিচ্ছি, তারপর এখানে আরো আছে লিসেন, যদিও অনেকে লিসেনিং বলে থাকে, বাট লিসেন বলতে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস হয় না এদের। এখন কথা হচ্ছে স্যার এরকম তো হাজার হাজার ভার্ব আছে, সেগুলো আমরা কেমনে বুঝবো বা মুখস্থ করব? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি আপনারা এগুলাকে মুখস্থ করবেন না, এগুলার একটা রুল আছে, একটা পারফেক্ট সঠিক রুল আছে, সেটাকে করবেন। এর মধ্যে যেমন ধরেন আরো একটা ওয়ার্ড আছে ফিল, এটাও আছে। হ্যাঁ, ফিল, সরি ফিট লিখে ফেলছি আমি, এটা ফিল। হ্যাঁ, তো আমি যদি বলি আপনাদের বোঝানোর স্বার্থে যে এইগুলার কন্টিনিউয়াস হয় না, এদের কি হয় না, কন্টিনিউয়াস হয় না। কেন হয় না এবার শোনেন, সেটা হচ্ছে এই ভার্বগুলার কাজে, হ্যাঁ, এই ভার্বগুলাকে স্টেটিভ ভার্ব বলে। হ্যাঁ, এই ভার্বগুলোর কর্ম সম্পাদনে তাহলে কি বলছে, এই ভার্বগুলোর কর্ম সম্পাদনে শারীরিক শক্তির প্রয়োজন হয় না। হ্যাঁ, মনে রাখবেন যে ভার্বগুলোর ক্ষেত্রে ফিজিক্যাল এনার্জি লস বা ফিজিক্যাল এনার্জির খুব বেশি প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা কন্টিনিউয়াস করব না, সরি পারফেক্টই করে ফেলবো, কন্টিনিউয়াস করব না, মানে আইএনজি যোগ করব না। আমরা অনেক সময় বলি যে আই এম ফিলিং, না বলা যাবে না, আই ফিল, আমি অনুভব করি। এখন ধরেন আপনার অনুভব করার জন্য কিন্তু কষ্ট পাবো, ধরেন কেউ একজন বলতেছে যে ভাই আমি তো তোমাকে কষ্ট দিলাম, তুমি কি কষ্ট পাচ্ছ, কষ্ট অনুভব করতেছ? সে কি বলবে, ভাই আমি এখনো খাই না, আমার পেটে খুব ক্ষুধা আছে, খাওয়া দাওয়া করব, শক্তি আসে, তারপরে কষ্ট অনুভব করব। রিমেম্বার মানে স্মরণ করা, আপনার স্মরণ করার জন্য কি যে ভাই আমি তো খাই নাই, খাওয়ার পরে মনে করতে পারবো। বা ওই যে ফরগেট মানে ভুলে যাওয়া, কি ভুলে যেতে গেলে কি আপনার এনার্জি দরকার হবে যে ভাই আমি হচ্ছে এখন ভুলতে পারবো না, আজকে ভালো করে খাবো, খাওয়া দাওয়ার পরে ভুলে যাবো বিষয়টা। বিষয়টা কিন্তু এরকম না। সি মানে দেখা, দেখার জন্য আপনার শক্তি প্রয়োজন হবে না, আপনি চোখ বন্ধ করলেও দেখেন, কি দেখেন, অন্ধকার দেখেন। হ্যাঁ, চোখ বুঝলেই দুনিয়া আন্ধার, গান শুনছেন না? চোখ বন্ধ করলে আমরা দেখতে পারি, কি দেখতে পারি, অন্ধকার।
আর চোখ খুললে বাহিরের জিনিস দেখতে পারি। নো মানে জানা, জানতে গেলে নো মানে যেই জানা, এই জানাটার শেষ নাই, কোনো জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই, ডায়লগ শুনছেন না? অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার অজান্তেই আপনি অনেক কিছু জেনে যাবেন, আপনার বয়সের সাথে আপনি অনেক কিছু জেনে যাবেন। পড়া আর জানা এক জিনিস না। হ্যাঁ, তাহলে যেটা আমরা বললাম, যেমন হ্যাভ মানে থাকা। কেউ যদি বলে, এখানে লেখা আছে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এবার বলেন তো এই গাড়ি থাকার জন্য কি আমার শক্তি থাকা লাগবে? এখানে সেন্টেন্সে যে লিখছি, যে যদি এরকম বলি যে ঢাকা হ্যাজ এ লট অফ পপুলেশন, তাহলে এই যে পপুলেশন কথাটা বললাম, যে ঢাকার অনেক জনসংখ্যা আছে, তার এই থাকার জন্য কি ঢাকার শক্তি থাকা লাগবে? এগুলাকে স্টেটিভ ভার্ব বলে। অথবা আই সাথে লিখলাম এম, আই এম হাবিব। এখন বলেন তো বি ভার্ব লিখছি আমি হাবিব, হাবিব হওয়ার জন্য কি আমার শক্তি থাকা লাগবে? যে আমার শক্তি না থাকলে আমার নাম হাবিব বলা যাবে না? এগুলাকে স্টেটিভ ভার্ব বলে। হ্যাঁ, যেমন লাভ আছে, লাভ মানে ভালোবাসা, এটা শক্তির দরকার না, আপনি লাভিং বলতে পারবেন না। হেট মানে ঘৃণা করা, আপনি চাইলেই কাউকে শক্তি না থাকলেও ঘৃণা করতে পারবেন। রেসপেক্ট মানে সম্মান করা, আপনার শক্তির প্রয়োজন হয় না, এগুলাকে আইএনজি করা যাবে না। বুঝতে পারছেন? মুখস্থ করা যাবে না, এগুলাকে মুখস্থ করবো না ভাইয়া। এগুলা হচ্ছে সম্পূর্ণ ওই সকল ভার্ব যাদের জন্য আমাদেরকে ফিজিক্যাল এনার্জি লস করতে হয় না। যদি লস করতে হতো আমরা সেগুলোকে কন্টিনিউয়াস করতে পারতাম। এই ক্ষেত্রে কেমন সেন্টেন্স হয় এবার দেখেন, যেমন নিচে দিয়েছে, যে যেমন ধরেন আমি একটা সেন্টেন্স যদি নেই, আই হ্যাভ নোন দ্য ম্যাটার, এই যে কথাটা আছে ফর 2 hours, যে আমি 2 ঘন্টা আগে বিষয়টা জেনেছি, বলি না আমরা অনেক সময় যে আমি 2 ঘন্টা আগে, ফর 2 hours, 2 ঘন্টার জন্য আমি এটা হয়েছি সেটা হয়েছি জেনেছি। যদি আমরা দেই 2010 দিলাম, যে 2010 সাল থেকে আমি বিষয়টা জেনেছি। অথবা অনেক ক্ষেত্রে বলে যে আই হ্যাভ কাম, আমি এসেছি, ফর 2 days, 2 দিনের জন্য। এরকম কথাগুলা যে পারফেক্ট টেন্সে করতে হবে। স্ট্রং ভার্বের বিষয়টা আমি বলবো স্যার, টেস্ট ভার্বের কন্টিনিউয়াস হয় না, হয় না। টেস্টিং আমরা বলে থাকি, বাট টেস্ট ভার্বের কন্টিনিউয়াস হয় না। টেস্ট করতে গেলে আপনার এনার্জি দরকার হয় না, আপনার জিহ্বার উপর রাখলে আপনি বুঝতে পারবেন। এমন না যার খুব ক্ষুধা লাগছে সে মিষ্টি অনুভব করবে, যার পেট ভরা আছে সে ঝাল অনুভব করবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, টেস্ট আমি অলরেডি আগে ক্লিয়ার করছি, পেজ নাম্বার মিলবে না যদি আগেরটা হয়। হ্যাঁ, সম্পূর্ণ ওনার নিজের, উনি ফাউন্ডার স্যার, একটা ক্লাস নিলে আপনার সম্মানিত কথা এটা। ও এইখানে এটা সম্পূর্ণ আমার নিজের, অন্য জায়গায় বাহিরের কথা হয়তো বলছে। মাস্টার বইয়ের পিডিএফটা ভালো না, যেটা দিয়ে কি করবো, আর অনেকের কাছে আছে, ফ্রি শেয়ার থাকলে দিয়ে দেন বা অন্যরা নক দেন, অন্যরা হেল্প করেন। আমার কাছে আছে, বাট আমি ওটাকে ইগনোর করেছি, আপনাদের সামনে 2 একদিন ওপেন করেছিলাম, দেখছেন যেগুলো ভালো হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম এখন পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাইয়া, কারণ এই রুলটা কিন্তু পরেও পাবেন যে কোন কোন জায়গায় কন্টিনিউয়াস হয় না, আমি এখন করে দিচ্ছি এটার বুঝার স্বার্থে। যারা এই ক্লাসটা মিস করবে তারা আবার তখন বলবে স্যার ওইটা বুঝাই না, ওই রুলটা স্কিপ করছে। কারণ আগেই বলছি যে একটা ইংলিশ যখন আমরা করি তখন এর কাছাকাছি যেগুলো আছে সবগুলো আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া একটু কমেন্টে জানাই দেন আমাকে যে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। আচ্ছা, সিন্স এবং ফর এই দুইটা ওয়ার্ডের অলরেডি আলোচনা আমি করেছি। তারপরে হচ্ছে সিন্স ফর এর পরবর্তী পেজে সিন্স এবং ফর নিয়ে একটা কথা আছে, আরেকটা দেওয়া আছে 5 টাইমস, 6 টাইম, 3rd টাইমস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম কথা লেখা আছে। হ্যাঁ, রংপুরে অনেক দূর, রংপুরে 2 বার ক্লাস নিতে গেছি আমি। রংপুরে যে কি যেন বলে, বেগম রোকেয়া, না সরি, কি যেন, কারমাইকেল কলেজের ঠিক গেটেই, ওখানে ক্লাস নিতে গিয়েছি, কারমাইকেল কলেজটাও ঘুরছি। রংপুর দিনাজপুরে কিন্তু অনেক অনেক সময় লাগে যেতে, এই জন্য পরবর্তীতে বাধ্য হয়ে আর শিডিউল দেই না খুব একটা।
আচ্ছা এবার আসেন স্যার 482 নাম্বার পেজ, একটা 482 নাম্বার পেজের অলরেডি আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে একদম ফার্স্টে একটা রুলস বলছিলাম যে স্যার অতীতবাচক কোনো সময় থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করবেন। এখন সেখানে লেখা থাকতে পারে ইয়েস্টারডে, ফিউ ডেজ অ্যাগো, 2 days অ্যাগো, লাস্ট ডে, এরকম কথাগুলো থাকবে। তো আমি এটা সহজে লিখছি, আপনারা যেন বুঝতে অসুবিধা না হয়। কি বলছি কথাটা এরকম যে স্যার অতীত, হ্যাঁ কেমন? তাহলে বলছে অতীতবাচক কোনো সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কেমন? এই বিষয়টা একটু রাখবো। মাশাআল্লাহ ইওর ভয়েস, ওকে বুঝি না এটা। হ্যাভ আর হ্যাজ এর পার্থক্য কি? হ্যাভ হচ্ছে প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার কোনো সাবজেক্ট হলে, যেমন হির সাথে হ্যাজ আর দের সাথে হ্যাভ। শুধুমাত্র আয়ের সঙ্গে হ্যাভ বসে সিঙ্গুলার হিসাবে, আর অন্য সকল ক্ষেত্রে একটা হইলে সাবজেক্ট তখন হ্যাজ, অনেক হইলে হ্যাভ, এটুকুই। আচ্ছা এবার অতীতবাচক শব্দগুলো আমি যদি আপনাদেরকে একটু একটা লিখে দেই তাহলে আপনি বুঝতে পারবেন, যেমন বিফোর, তাই না, অথবা অ্যাগো বা ইয়েস্টারডে, বা লাস্ট ডে। আমি লাস্ট ডে লিখলাম শুধু, এখানে লাস্ট ইয়ার থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে, অথবা ধরেন অ্যাগো লিখছি, এখন অ্যাগোর সাথে থাকতে পারে 20 minutes অ্যাগো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই টাইপের যেগুলো থাকবে, থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। ওকে, এখন ধরেন 10 days অ্যাগো আসতে পারে, বা 10 দিন আগে এসে, বা গতকালকে। সেন্টেন্স এরকম থাকতে পারতে যে এরকম ইয়েস্টারডে, গতকাল, হি গেভ মি আ ফ্লাওয়ার। যদি এরকম সেন্টেন্স হয় তাহলে গেভ এটা পাস্ট, মানে ভি টু মানে পাস্ট ইনডিফিনিট, ভি1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, ভি2 মানে পাস্ট ইনডিফিনিট, আর উইল দিয়ে ভি1 মানে ফিউচার ইনডিফিনিট। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স গুলা দেখতে পারি দু একটা। আচ্ছা এখন ধরেন সেন্টেন্সে যদি দু একটা উদাহরণ দেখেন, এগুলো খুব মানে ইসের বিষয় আসে। যেমন ধরেন এরকম একটা কথা আছে, অতীতবাচক সময়, আপনি দেখলে বুঝবেন, ইন 1971, 1971, নিশ্চয়ই এটা অতীতকাল। তাহলে এরপরে হবে দ্য ম্যান died for his country। তাহলে এক্ষেত্রে ডাইড এটা ভি2, কেন? কারণ এই সময়টা অতীতবাচক সময়। তো এই পর্যন্ত আশা করি সমস্যা হওয়ার কথা না। এই পর্যন্ত এই রুলটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাইয়া? আপনি বই থেকে প্র্যাকটিস করেন বা অন্য যে কোনো বই থেকে প্র্যাকটিস করেন, বিষয়টা সেম। আর এটা খুব ইজি একটা, ইজিয়েস্ট টপিক, দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক। যাই হোক, এই বিষয়টা নিয়ে খুব শুধু শুধু ঝামেলা করার দরকার নেই, আমরা আশা করি বুঝতে পারবো। হ্যাঁ, আর আপনাদের কিন্তু একটা বিষয় আগে থেকেই জানিয়ে রেখেছি, এটা নিয়ে আবার কালকে অনেকেই যুক্ত থাকবেন না, তারা আবার হয়তো করবেন, তারা একটু অন্যরা, আমি হয়তো অনেক সময় থাকি না, হয়তো অনেক সময় অনেকে কমেন্ট করে, উত্তরটা দিয়ে দিবেন। আমি বলে দিচ্ছি, আগামীকাল এবং পরশুদিন আমাদের অনলাইনের ক্লাসের শিডিউল দুইটা অফ থাকবে, আমি যদিও পেজে দিয়ে দিব, তারপরেও তখন জেনে নেবেন। হ্যাঁ, এখন হচ্ছে আই ড্যাশ টু দ্য হসপিটাল লাস্ট সানডে। দেখেন, আই ড্যাশ টু দ্য হসপিটাল লাস্ট, এই যে সেই লাস্ট, সাথে ডে কথা না দিয়ে তারা দিছে কি সানডে। এখন এই সেন্টেন্সটার ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে ভি2 থাকার কথা, এবং সেটাই আছে, আই হ্যাড, সাথে আবার যুক্ত করছে কি স্যার টু গো। এইটুকুকে কেউ যেন আবার ধরেন না। হ্যাঁ, এই যে সাবজেক্ট দিয়ে ভি2, সাবজেক্ট দিয়ে ভি2 মানে পাস্ট ইনডিফিনিটি আছে এটা। আই হ্যাড টু গো টু দ্য হসপিটাল লাস্ট সানডে, অর্থাৎ গত সানডে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটি করেছি, সাবজেক্ট দিয়ে ভি2।
আর হ্যাড এর পরে V3 থাকলে এখানে তখন আমরা এটাকে আবার পারফেক্ট ধরতে পারতাম। ঠিক আছে। আসমা আক্তার সোনিয়া বলছে ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আমাকে ওখানে অ্যাড দিয়েন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র বলছি। আর অনেকে ভর্তি কিন্তু স্টুডেন্ট, তারা হয় কি মানে আমি আপনার 3টা লিঙ্ক কিন্তু দেওয়া। আর যে ভাইয়া বলছেন যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে অ্যাড নেই, আমরা যে 3টা লিঙ্ক দিয়েছি না, মানে একটার মধ্যে এরকম একটা লিঙ্ক গেছে না আপনার কাছে, যেখানে দেখবেন 1 নাম্বার দিয়ে লেখা আছে একটা লিঙ্ক, 2 নাম্বার দিয়ে লেখা আছে একটা লিঙ্ক, আর 3 নাম্বার দিয়ে যেটা একটা হোয়াটসঅ্যাপ, ওইটা ক্লিক করবেন, অটো জয়েন অপশন আছে, ওখানে ক্লিক করলে অটো জয়েন হয়ে যাবে। আর উপরে হচ্ছে আমাদের 17 ব্যাচের, যেটা আমরা ফ্রিতে জয়েন করিয়ে দিচ্ছি 18 ব্যাচের স্টুডেন্টকে। 2 নাম্বারে হচ্ছে 18 ব্যাচ, যেটা আপনি এখানে এখন লাইভ ক্লাস করছেন। আর 3 নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ, সেখানে হচ্ছে আপনি ক্লিক করলে এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন। যদি আপনার কোনো ধরনের পেজে সমস্যা না থাকে, হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা না থাকে, তাহলে এটা হতে পারবেন। আর ভয় নাই, যেহেতু আমি আগে দেখেছি তো রাইট ফর্ম অফ ভার্ব প্রায় 60 পেজ। সো সেক্ষেত্রে আমি এইটা বেসে খুঁটি 3টা ক্লাস দিয়েছি, মানে এই টপিকের উপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যথেষ্ট ক্লাস পাবেন। এছাড়া সলভিং ক্লাস তো পাবেনই। তো তখন আশা করি আরো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে আপনি এই অংশটা কভার করতে পারবেন আশা করি। ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখি পরবর্তী রুলসটা কি দেওয়া আছে। পেজ নাম্বার হচ্ছে 484। পরবর্তী রুলটা একটু অন্যরকম, বলছে অতীতবাচক দুটি কাজই যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে আমরা এই দুইটাকেই অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত থাকে, তাহলে দুইটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে করব। সমস্যা হচ্ছে কেন? তো খেয়াল করেন, অতীতবাচক কথা বলতেছে। আমি একটা এক্সাম্পল লিখে এটা বুঝাবো, তাহলে আগের রুলস এর মধ্যে এটা পড়ছে, আপনার এটা এক্সট্রা করে পড়ার দরকার নাই। এবার কি বলছে প্রশ্নটা দেখেন, বলছে অ্যাজ সুন অ্যাজ আই দ্য বেল রিংিং আই ওপেন দ্য ডোর। তো প্রশ্নটা দেখেন আগে, বলছে কি অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, তারপর বলছে আই ওপেন্ড দ্য ডোর। অর্থাৎ ওপেন্ড কথাটা V2 আছে এই পাশে। তো আপনি যখনই দেখতেছেন এই পাশে V2 আছে, আপনি ধরে নিবেন এই পাশেও V2 হবে। কখন? অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত থাকলে অবশ্যই উভয় সাইডে একই ধরনের ভার্ব করবেন, একই ধরনের ভার্ব। এই সাইডে V2 আছে, তাহলে এই সাইডে কি করব? V2। তো সেই হিসাবে জাস্ট উদাহরণটা যদি দেখি, কি ছিল এটা, উদাহরণটা দেখে পাই কিনা। পেয়েছি। হিয়ার, যেটাকে হার্ড বলা হয়, যেই মাত্র আমি শুনলাম as soon as I heard the bell I opened the door, এটাও V2, এটাও V2, মানে as soon as দ্বারা যুক্ত থাকলে উভয় সাইডে সেম টেন্স হবে। হ্যাঁ, এটুকু একটু মাথায় রাখবো, as soon as দ্বারা যুক্ত হলে উভয় সাইডে সেম টেন্স। এটাকে আলাদা করে রুলের মধ্যে করার দরকার নাই, বাট ওনারা দিয়েছেন।
আচ্ছা, তাহলে এরপরে আমরা আরো দু একটা উদাহরণ এখান থেকে দেখি। আচ্ছা, এখানে বলছে হোয়েন এবং ওয়াইল। আমি আপনাদেরকে এটা 4টা রুল লেখা এটা এই পেজে, বাট এটাকে আমরা একটার মধ্যেই নিতে পারবো। সেটা হচ্ছে ওয়েন, ওয়েন এবং ওয়াইল। হ্যাঁ, ওয়েন এবং ওয়াইল দ্বারা যুক্ত দুটি ক্লজ, যেহেতু আপনাদের সবারই এমসিকিউ সেজন্য আমি হয়ে নিচ্ছি দুটি ক্লজ এর একটি। পাস্ট ইনডেফিনিট অপরটি ফাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ একটা হবে পাস্ট ইনডিফিনিট, অপরটি কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ হোয়াইল বা হোয়েন দ্বারা যুক্ত থাকলে আপনার মাথায় একটা জিনিস কাজ করবে যে স্যার পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। এখন ওইখানে যে বিষয়টা ওনারা রুল আকারে করছে, একবার মাঝখানে হোয়াইল দিছে, একবার শুরুতে হোয়াইল দিছে, আপনার অত কিছু দরকার নাই। তো আপনার একটা অপশনে দেওয়া থাকবে আর একটা প্রশ্নে দেওয়া থাকবে, তখন আপনি সেই অনুসারে উত্তর করবেন। আপনাদেরকে যদি আমি প্রশ্ন দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন। প্রশ্ন হচ্ছে when she arrived home after a hard day at work। তো বলছে এরকম যে when she arrived home after a hard working day। তাহলে আপনি দেখেন এত কিছু দরকার নাই, আপনি শুধু দেখেন সাবজেক্ট আছে she, arrived হচ্ছে V2, যুক্ত আছে হোয়েন দ্বারা। তাহলে হোয়েন দ্বারা যেহেতু যুক্ত আছে, একটা সাইড অলরেডি ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট পাইছেন, তাহলে অপর অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস যেটাকে আমরা যদি বলি, পরবর্তী অংশ দেওয়া ছিল হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং, অর্থাৎ তার জামাই ঘুমোচ্ছিল। অর্থাৎ ওয়াইফ সারাদিন কঠোর পরিশ্রম করার পর যখন ফিরছে তখন তার জামাই ঘুমোচ্ছিল, সে দেখলো। তাহলে এই বিষয়টা কি আসলে বিশ্বাসযোগ্য? না, অবাস্তব কথা মনে হচ্ছে। তো যাই হোক, তো এইখানে যে কথাটা স্যার, এই অংশটা V2 মানে প্রেজেন্ট না সরি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাদের এটা করতে হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে ওয়াজ স্লিপিং, একটা অংশ হোয়েন দ্বারা যুক্ত থাকতে পারে, হোয়াইল দ্বারাও যুক্ত থাকতে পারে। ওকে, আমরা আরো দুইটা ওয়ার্ড দিচ্ছি, হোয়াইল হি ইন দা গার্ডেন a snake bit him। তাহলে হোয়াইল দিয়ে ড্যাশ দেওয়া ছিল, যে হোয়াইল তারপরে হি ড্যাশ ইন দ্য গার্ডেন a snake bit him। তো খেয়াল করেন বিট হচ্ছে বাইটের পাস্ট ফর্ম মানে V2, তাহলে এই সাইডে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে কন্টিনিউয়াস। যেটা হচ্ছে হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটতেছিল বাগানের মধ্য দিয়ে একটা স্নেক তাকে কামড়াইছে। এখন এই হোয়াইলটা চাইলে ওইখানেও যুক্ত থাকতে পারতো, এই যে জায়গাটায়, এই জায়গাটায়, অর্থাৎ এই জায়গাটায় হোয়াইলও থাকতে পারতো বা হোয়েন থাকতে পারতো। মাঝখানে থাকলেও যে নিয়ম, শুরুতে থাকলেও একই নিয়ম হবে। অর্থাৎ একটা অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস সরি পাস্ট কন্টিনিউয়াস আর একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছি? এত রুলস লিখলে আর সমস্যা নাই। ও হাতুড়ের শব্দ, আসলে কিছু করার নাই, আমাদের 4তলার উপরে কাজ চলতেছে, তো মানে 4তলা বলতে সরি, মানে এটা আগে থেকে অনেক পুরাতন বিল্ডিং, বাট 5তলা আর কি, যেটা এখানে আগে একটা অফিস ছিল, সেই অফিসটা এক্সচেঞ্জ হয়েছে। এখন এরা সারাদিন এরকম ধুমধাম করতে থাকে। আপনাদের তো দূরে তাও শব্দ আসে, আর আমরা তো কাছেই, কিছু করার নাই। এক্সাম আমাদের কোথায় নেওয়া হবে? এক্সাম নেওয়া হবে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই যারা যুক্ত আছেন সেখানেই নেওয়া হবে। এই কোর্সের শেষের দিকে হবে, আগেই এক্সাম নিলে অনেকেই যুক্ত হতে পারবে না। আচ্ছা, হোয়াইল প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি নাই, পাস্ট কন্টিনিউয়াস দেন। হ্যাঁ, প্রেজেন্টের সাথে প্রেজেন্টের নিয়ম, প্রেজেন্টের সাথে প্রেজেন্টের নিয়ম। যেমন ধরেন কোন একটা সেন্টেন্স ইম্পারেটিভে হয়, এরকম হয় তখন যে ডোন্ট ডিস্টার্ব, তারপরে এখানে লেখা থাকে অর্থাৎ বিরক্ত করো না, while your father is sleeping, এরকম। অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ইনডিফিনিটিভ, যদিও ইম্পারেটিভ সেন্টেন্স।
তো যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ইনডিফিনিটেই হয়। তো এই ছিল আমাদের আজকের এই পর্যন্ত। আমরা পেজ নাম্বার যদি মার্ক করে রাখি, পেজ নাম্বার থেকে আমরা নেক্সটে শুরু করব, যেটা 486 পেজ। আপনারা একটু কমেন্টে দিয়ে দেন যে স্যার 486 পেজ থেকে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। পেজ কত? 486। ওকে, 486 পেজের রুলগুলো পরবর্তীতে আমরা দিয়ে শুরু করবো। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমাকে গাড়ি ধরতে হবে, সেজন্য আমি জাস্ট টাইমে শেষ করছি। কেমন? তো সবার জন্য শুভকামনা, সবাই সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ।